স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই। হেলিকপ্টারের হেডলাইনের ব্যতীত আশপাশ নিকষ আধারে নিমজ্জিত, তাই একটু ভয়ও হলো। ভ্রুকুটি করে কয়েক মুহূর্ত স্তব্ধ হয়ে দাঁড়াতে ফের ঘাড়ের ওপর আছড়ে পড়ল গাঢ় তপ্তশ্বাস। সঙ্গে সঙ্গে ধরপড়িয়ে উঠে পেছনে ঘুরল ঈশানী। সময় ক্ষেপণ করল না মাফিয়া বস। তটস্থ রমণীকে নিজের অস্তিত্ব জানান দিতে একটানে নিয়ে এলো বুকের কাছে। দীর্ঘদেহে ইস্পাত কঠিন বুকের ভাঁজে পাখির পলকের মতো লেপ্টে গিয়ে দম নিল ঈশানী। ক্ষীণ আওয়াজ তুলে আওড়ালো, এরিস তুমি? আমি তোমার এই আনন্দ উল্লাসের কারণ খুঁজতে এলাম। বিস্ময় ভাব কেটে যেতে এরিসের থেকে দূরত্ব বাড়ালো ঈশানী। অতঃপর চোখে চোখ রেখে তরল কণ্ঠে শুধালো, কিছু খুঁজে পেলে? হুম, এখনো না। এরিসের মুখে মাস্ক লাগানো নেই। তার বর্ষণসিক্ত চেহারা জুড়ে পৌরসীয় আসক্তি। মেধহীন সৌষ্ঠব শরীরে লেপ্টে আছে কালো রঙের সিল্কি শার্ট। আস্তিন গোটানো ফর্সা হাতের কবজি জুড়ে আবদ্ধ ব্ল্যাক বেল্ট ঘড়িটাও আশ্চর্য মোহনীয়তায় কেড়ে নিচ্ছে আকর্ষণ। বৃষ্টিস্নিগ্ধ গোটা মানুষটিকে একপল পর্যবেক্ষণ করে তারা পুরো চোখ ফিরিয়ে নিল রমণী। বরফ শীতল ঠান্ডার মাঝে ক্রমশ উষ্ণ হয়ে উঠেছে তার সমগ্র মুখমণ্ডল। জাফরানি রং ধারণ করেছে পেলব ঠান্ডা গাল। এরিস কিছু বলল না আর। নির্লিপ্ত হাতে একটা কালো হুডিয়ে চড়িয়ে দিল ঈশানীর ভেজা শরীরে। শুকনো আবরণে কিঞ্চিত নড়ে চড়ে উঠল ঈশানী। নিরুত্তাপ কণ্ঠে জানালো, আমার অতটাও ঠান্ডা লাগছে না। জানি। তাহলে এটা কেন দিলে? মন বলল তাই। মাফিয়া বসের সংক্ষিপ্ত প্রত্যুত্তর। ঈশানী একটু অবাক হয়ে শুধালো, মনের কথা আবার কবে থেকে শোনা শুরু করলে তুমি? জবে থেকে তুমি এলে। নিজের কথাতে এরিস নিজেও কিঞ্চিত অবাক হলো বোধ হয়। তার মনের ওপর যে মস্তিষ্কের নিয়ন্ত্রণ নেই তা আরও একটা প্রমাণ হয়ে উঠল ঈশানীর সামনে। ফলস্বরূপ নিশ্চুপ হয়ে রইল কিছু না বলে। ওদিকে এরিসের শেষ কথাটা টেনিস বলের মতো ক্রমাগত ঢপ খেতে লাগলো ঈশানীর মস্তিষ্কে। উৎসুক পুলকিত চিত্ত হঠাৎই ছেয়ে গেল অতর্কিত বিষণ্ণতায়। মনে পড়ে গেল বিকেলে ফ্লোরার বলে যাওয়া প্রতিটা বাক্য। সেসব ভেবে ধীরে ধীরে গভীর নীল চোখ দুটো অথই জলে থই থই করে উঠল রমণীর। ঝাপসা চোখে ভয়, জড়তা, দ্বিধা, দ্বন্দ্ব সব কিছু ভুলে জীবন্ত পুতুলের মতো কয়েক মুহূর্ত নৈশব্দে চেয়ে রইল ওই বৃষ্টি ভেজা সুদর্শন মুখটির দিকে। পরপরই স্রোত তরঙ্গের মতো আকস্মাত ঝাঁপিয়ে পড়ল স্বামী নামক ব্যক্তিটির ওপর। তার শরীরের সঙ্গে মোমের পুতুলের মতো মিশে গিয়ে দুই হাতের আঁচলায় তুলে নিল ঘর ঘরে চিবুকখানি। এরিস তখনও বিহ্বল নয়নে তাকিয়ে। জীবনের এতটা আশ্চর্য বোধহয় আর কখনো হয়নি সে। সেই আশ্চর্যের মাত্রা দ্বিগুণ করে দিয়ে আচানক বুক ভেঙে হাওমাও করে কেঁদে উঠল রমণী। কাঁদতে কাঁদতে অজস্র চুম্বন আঁকলো এরিসের তীক্ষ্ণ চোয়ালে। আর্তনাদের মতো করে বলতে লাগলো, খুব কষ্ট হয়েছে তোমার? খুব কষ্ট হয়েছে তাই না? এতগুলো অ্যাক্সিডেন্ট, একের পর এক অপারেশন, খুব কষ্ট হয়েছে জান। এত কিছুর পরেও কেন আমার জন্য এত পাগলামো তোমার? আমার মতো একটা তুচ্ছ মেয়ের জন্য কেন নিজেকে এভাবে ভেঙেছো? তুমি ভেঙে গেলে আমি সইতে পারবো না রুইস। কেন বুঝতে পারো না? আমি শুধু তোমাকে চাই। ঈশানীর হাজারটা বুক ভাঙা বিলাপের বিপরীতে এরিসের নির্লিপ্ত স্বীকারোক্তি। তা শুনে মেয়েটা ফুঁপিয়ে উঠল নতুন উদ্যমে। অস্থির হয়ে বলল, আমি তো তোমারই এরিস, আমি তোমারই। এত কিছুর মাঝেও এরিস খেয়াল করলো তার গ্রীবা ছুতে পায়ের আঙুলের ওপর ভর করে দাঁড়াতে হয়েছে ঈশানীর। ফলস্বরূপ দুই হাত বাড়িয়ে ওকে শূন্যে তুলেছিল এরিস। অতঃপর কপালে কপাল থেকে চোখ বন্ধ করে হিসিসালো। Give me more. ঈশানী একটু অবাক হলো, নাক টেনে শুধালো, কি? অন্ধকারের মাঝে ফের ধ্বনিত হলো পুরুষালী হাসকি কণ্ঠস্বর। Kiss. চিটাগাং, বাংলাদেশ। কৃত্রিম তাপমাত্রা নিয়ন্ত্রক যন্ত্রের প্রভাবে হিমশীতল হয়ে আছে মাঝারি সাইজের নান্দনিক লিভিং এরিয়া। ভেতরের ইন্টেরিয়র চমৎকার। ঘরের মালকিন নিঃসন্দেহে রুচির প্রশংসার দাবিদার। লিভিং এরিয়ার ঠিক মাঝখানে শরীর দাবানো গদিতে থমথমে মুখ নিয়ে বসে আছেন নিঝুমের বাবা নাজমুল আহসান সাহেব। অকারণে একটা বিরক্তির ভাব পদ্মাসন হয়ে গেড়ে বসে আছে তার দুই ভ্রুর মাঝখানে। চোখের সামনে
কারুকাজ শোভিত কফি টেবিলের ওপর ধোঁয়া ওঠা গরম চা আর কয়েক প্রকারের নাস্তা রাখা। মাত্রই একজন বুয়া শ্রেণীর মহিলা এসে দিয়ে গেল এসব নাস্তা দেখে নাজমুল সাহেবের বিরক্তি ভাব বাড়ল বই কমলে না। তার কুচকানো চোখের প্রখর দৃঢ় দৃষ্টি ভেতরের দরজায় নিবদ্ধ, যেন কারোর বিশেষ দর্শনের প্রতীক্ষায় তিনি। ভেতর ভেতর ক্রোধের পাহাড় জমিয়ে বাইরে স্বাভাবিক মুখ নিয়ে বসে থাকা দুষ্কর। অবশ্য খুব বেশিক্ষণ এই পরিস্থিতিতে বসে থাকতে হলো না নাজমুল সাহেবকে। তার অপেক্ষার রীতি ঘটিয়ে ভেতরের ঘর থেকে ধীরে পায়ে বেরিয়ে এলো তুর্য। কপালে গজ কাপড়ের ভারী পট্টি, হাত পা সহ শরীরের দৃশ্যমান অংশে টুকটাক ক্ষতচিহ্নের অভাব নেই। হাঁটছেও সে খুঁড়িয়ে খুঁড়িয়ে। বিরক্ত ভঙ্গিমায় অঢেল থেকে তুর্যকে একবার আপাতমস্তক পরখ করলেন নাজমুল সাহেব। তুর্য সম্মোহন নিয়ে আলাপের ধার ধারল না, সোজা গিয়ে গায়ে এলিয়ে দিল কাউচের ওপর। হাতে একটা আপেল নিয়ে তাতে কামড় বসিয়ে দ্বিধাহীন কণ্ঠে জিজ্ঞেস করলো, কী ব্যাপার শ্বশুর আব্বা, নাস্তা নিচ্ছেন না যে? ঠিক এই কারণেই তুর্যকে একদম পছন্দ নয় নাজমুল সাহেবের। তিনি পেশায় একজন শিক্ষক মানুষ, তার উপর একমাত্র শ্বশুর, অথচ একটা সালাম অবধি পেল না। 3/4 প্যান্ট পরে কাউচের উপর আসন দিয়ে বসে হ্যাংলার মতো আপেল খাচ্ছে। এ কেমন বেয়াদবি! কে মেনে নেবে এমন মেয়ে জামাইকে? নাজমুল সাহেবেরও মেনে নিতে বিশেষ আপত্তি। নেহাতি তন্দ্রা জাওয়াদ ভদ্রমহিলা দুঃসময়ের সাথী, তাদের বিপদের বন্ধু, তাই না করতে পারেননি। নয়তো এমন বেয়ারা বেশরম অশিষ্ট ছেলেকে কভু নিজের আদরের কন্যার পাশে কল্পনা করতে চান না তিনি। শ্বশুর আব্বা কি একটু রেগে আছেন? মুখ ভর্তি আপেল নিয়ে সন্দিগ্ন গলায় কথাটা বলল তুর্য। তার কথার পাছে নাজমুল সাহেব কঠিন দৃষ্টিতে তাকালো। তড়িঘড়ি করে বাক্য শুধরালো সে, একটু না, মনে হয় বেশি রেগে আছেন। নাজমুল সাহেবের শক্ত চেহারা রাগে লাল হয়ে আছে। তিনি ক্রোধ দমাতে না পেরে রুড়ো কণ্ঠেই বলে উঠলেন, ফাজলামো করছো? হুম। আপেল খাওয়া বাদ দিয়ে এইদিক ওদিক মাথা নাড়ালো তুর্য। অর্থাৎ সে খুব সিরিয়াস। বেজার মুখে জবাব দিল, আপনার সঙ্গে কি ফাজলামো মানায় বলুন? মানালে নিশ্চয়ই করতাম। তাহলে আমার মেয়ে কোথায়? নাজমুল সাহেব চটে গেলেন। তুর্য সাবলীল কণ্ঠে প্রত্যুত্তর করল, ঘরেই আছে, ঘুমাচ্ছে। ঘরে আছে সেটা আমিও জানি, কিন্তু ওর তো পা ভেঙে গেছে, তাও তোমার জন্য। ড্রাইভিং করতে না পারলে গাড়ির স্টারিংয়ে হাত দাও কেন বুঝি না বাপু। দোষটা আমার নয়, আপনার মেয়ের। গাড়ির মধ্যে বসে ওই ক্যাচর ক্যাচর করে আমার মাথাটাই খারাপ করে দিয়েছিল। তুর্যের কথা শুনে নাজমুল সাহেবের বিরক্তি ভাব আরও বেড়ে গেল। একে তো তার মেয়েটার পা ভেঙে রেখেছে, তার উপর সঙ্গে করে বাড়িতেও নিয়ে যেতে দিচ্ছে না। চাইছেটা কি ছেলে? সহসা সব প্রশ্ন ছুড়ল। তুমি চাচ্ছটা কি বলো তো? এই নিয়ে 3বার এসে ফিরে গেলা, অথচ একবারও নিজুমকে সঙ্গে যেতে দিচ্ছ না কেন? ওর মায়ের কাছে থাকলে যথেষ্ট সেবা যত্ন পেয়ে মেয়েটা তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে, সেটা কি তোমার বুঝে আসে না? ধীরে ধীরে কঠিন হয়ে উঠল তুর্যের অভিব্যক্তি। থমথমে গলায় জবাব দিল, আমি আসি এখানে ওর সেবা করার জন্য, কিন্তু ওকে যেতে দেওয়া যাবে না। নাজমুল সাহেব থমকালেন। এক মুহূর্তের জন্য মনে হলো এই ছেলেটা রহস্যময়। ওর দু চোখে ঘনীভূত হয়ে আছে অন্তহীন আধার। কেন কেন যেতে দেয়া যাবে না শুনি? নাজমুল সাহেব কণ্ঠে বিরক্তি। তুর্য কঠিন গলায় বলল, নিজমকে দিয়ে দিলে আমি কিভাবে থাকবো? বিবাহিত হয়ে এতদিন একা থাকা যায় নাকি? তাছাড়া আমারও তো সেবা যত্নের প্রয়োজন আছে। বেয়াইয়া ছেলে, জবান সামলাও, আমি তোমার শ্বশুর হই। সমগ্র মুখগহ্বর নিমষিদ্ধ জলের মতো তেতো হয়ে উঠেছে তার। এই ছেলের ভালো ম্যানার তো দূরে থাক, সামান্য কমন সেন্সটুকু অবধি নেই। কার সামনে কি বলতে হয় সেটাও জানে না। নাজমুল সাহেব যখন মনে মনে তুর্যের তুলোধুনো করছিলেন, সে সময় আবারও বাক্য ছড়ে তুর্য দাঁত কেলিয়ে হেসে শুধায়, বলছি তো শ্বশুর আব্বা, পাস্তাটা ঠান্ডা হয়ে যাচ্ছে। চিজ পাস্তা তো আমার ভীষণ প্রিয়। চোখের সামনে এভাবে অবহেলা সহ্য হচ্ছে না, তাই আপনি অনুমতি দিলে। বাক্য শেষ না করেই লাজুক ভঙ্গিতে ঘাড় চুলকালো তুর্য। হতাশ নাজমুল সাহেব চোখের চশমা ঠিক করে কাউচ ছেড়ে উঠতে উঠতে বললেন, খাও খাও, সব খাও, খেয়ে আমাকে উদ্ধার করো। ধন্যবাদ।
ছোট্ট সম্মোহনীতে বাক্যালাপের ইতি টেনে পাস্তার প্লেট কোলে তুলে নিল তুর্য। গপাগপ কয়েক চামচ মুখে পুরে ফেরে বলল, এ কি উঠছেন যে? নিংটি না মানে নিঝুমের সাথে দেখা করে যাবেন না? কিছুটা স্বস্তি আর কিছুটা বিরক্তি, এই দুয়ের মিশেলে তপ্তশ্বাস ছাড়লেন নাজমুল সাহেব। মুখের গম্ভীর ভাবটা অটুট রেখে সামনের দিকে পা বাড়িয়ে থমথমে গলায় জবাব দিলেন, ঘুমাচ্ছে যখন আজকে থাক, পরের বার ওর মাকে নিয়ে আসবো। ঠিক আছে, বাই বাই। নিঝুমের পা ঠিক হলে আমরা গিয়ে বেরিয়ে আসবো। গতিহীন কথায় শ্বশুরকে বিদায় জানালো তুর্য। এদিকে দরজা খুলতে গিয়েও পেছনে তাকিয়ে কটমটিয়ে উঠলেন নাজমুল সাহেব। বিরক্তি ভরা কণ্ঠে স্বগতোক্তি করে আওড়ালেন, শ্বশুরকে যে দরজা অবধি এগিয়ে দিতে হয় সেটাও জানো না? কথাকার। নিঝুমের পা ভেঙেছে আজ প্রায় 15 দিন। পা ভাঙার পর থেকেই 4 দেয়ালের মধ্যে আবদ্ধ তার জীবন। আজকাল ভীষণ অস্থির লাগে, মাঝে মধ্যেই দম বন্ধ হয়ে আসে। মন চায় একটু খোলা আকাশের নিচে দাঁড়িয়ে মুক্ত বাতাসে মন ভরে নিঃশ্বাস নিতে, কিন্তু কিভাবে? সাধারণ ঘরের কাজগুলো তার করতে হয় তুর্যের সাহায্য নিয়ে। খাওয়া দাওয়া থেকে শুরু করে ওয়াশরুম যাওয়া অবধি সব কিছুতেই তুর্যের উপর নির্ভরশীল। সেখানেই একা একা বাসার বাইরে যাওয়া তো বিলাসিতা। আজকাল চারিদিকে শুধু তুর্যকেই দেখতে পায় নিঝুম। ডানে বামে সামনে পেছনে যখন যেটার প্রয়োজন হয় তুর্যর সুপারম্যানের মতো হাজির। এই যেমন মাত্রই নিঝুম বারান্দায় বসে বই পড়ছিল, ঠিক তখনই পেছন থেকে ভেসে এলো তুর্যের সরবধ্বনি, সেই বিকেল থেকে বই পড়ছিস, এখন যে সন্ধ্যা হয়ে গেছে সেই খেয়াল আছে? বইয়ের পাতা থেকে চোখ তুলে চারিদিকে তাকালো নিঝুম। সত্যি তো, সূর্য ডুবে গেছে আরও আগে। সহসা মুখ ঘুরিয়ে জবাব দিল, বইয়ের পাতায় ডুবে গিয়েছিলাম, তাই টের পাইনি। আজকাল ঝগড়া হয় না ওদের, খুব জোর মন মালিন্য হয়, কারণ নিঝুমের সব কাজেই তো এখন তুর্যকে প্রয়োজন। নিঝুম ক্রিসে ভর করে উঠতে উদ্যত হয়। তুর্য ওকে থামিয়ে দিয়ে বলল, ক্রিস লাগবে না, দাঁড়া আমি তুলে দিয়ে আসছি। কথা শেষ করে নিঝুমকে আর কিছু বলার সময় দিল না তুর্য। কোলে তুলে সোজা বিছানায় নিয়ে বসালো, তারপর জিজ্ঞেস করলো, রাতে কি খাবি? আপনি রান্না করবেন? নিঝুমের পাল্টা প্রশ্ন। তুর্য একটু সন্দিগ্ধ গলায় বলল, হ্যাঁ, কেন? তাহলে চিংড়ি। ফটাফট উত্তর দিল নিঝুম। তুর্যের কপাল কুঁচকে গেল, কটমট করে বলল, তুই আর ভালো হলি না নেংটি, পা ভেঙে পঙ্গু হয়ে বসে আছিস, তবু আমাকে চালাতে ছাড়ছিস না। সঙ্গে সঙ্গে মুখ কালো করলো নিঝুম। ছদ্ম মন খারাপ নিয়ে বলল, সেদিন আপনি ওভাবে গাড়ি না চালালে তো অ্যাক্সিডেন্ট হতো না, আর অ্যাক্সিডেন্ট না হলে আমার পা ভাঙতো না, আর পা না ভাঙলে তো আর আপনাকে অ্যালার্জি নিয়ে চিংড়ি রাখতে হতো না তুর্য ভাই। তুর্যের চোয়াল ঝুলে পড়ল। অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল চঞ্চল মেয়েটির দুষ্টুমি ভরা চোখের পানে। নিঝুম আবারও বলল, এই বিশ্লেষণের সারমর্ম কি বুঝতে পেরেছেন, নাকি ভেঙে বলবো? তুর্য তৎক্ষণাৎ বিপ্লবী গলায় সে কথা প্রতিহত করে বলল, বুঝেছি, আর সারমর্মও বোঝাতে হবে না। আমার অসহায়ত্বের ফায়দা লুটে আর কত। হতাশার বুলি আওড়াতে আওড়াতে রান্নাঘরের দিকে চলে গেল তুর্য। এদিকে নিঝুম না চাইতেও ঠোঁট কামড়ে নিঃশব্দে হাসল। আজকাল তুষারকে আর খুব একটা মনে পড়ে না নিঝুমের। আগের মতো দেখার লোভ জাগে না মানুষটাকে। বুকের ভেতর উথাল পাথাল প্রেমটাও কেমন শান্ত হয়ে গিয়েছে। তুর্য সারাক্ষণ এমনভাবে মাতিয়ে রাখে চারিপাশ যে না চাইতেও ঘোরের মধ্যে থাকে নিঝুম। স্বামী স্ত্রীর পবিত্র বন্ধন নাকি অন্য কিছু জানা নেই, তবে আজকাল বুকের ভেতর তুর্যের প্রতি গভীর একটা মায়া সৃষ্টি হয়েছে রমণীর। নিঝুম অবশ্য জানি না সেই মায়ার গভীরতা, কখনো খতিয়ে দেখা হয়নি আসলে। কিন্তু সেদিন গাড়িটা হঠাৎ ওভাবে খাদে না পড়ে গেলে এই মায়াটুকু অনুভব হতো না বোধহয়। নিজ মনের দ্বিধাদ্বন্দ্বে ডুবে গিয়ে নিঝুম হারিয়ে গেল 15 দিন আগের ভাবনায়। ভার্সিটিতে পরীক্ষা চলছে, আজকেই শেষ দিন। এরপর শুরু হবে সেমিস্টার ব্রেকের লম্বা ছুটি। পরীক্ষার শেষ দিন একটু সময় নিয়েই হলো হল থেকে বেরিয়েছিল নিঝুম। বন্ধুদের সঙ্গে আলাপচারিতার মাঝে ক্যাম্পাস পেরিয়ে কখন যে কেটে চলে এলো তার হদিশ নেই। শরতের শেষ কটা
দিন ভীষণ মেঘলা, ধূসর মেঘে থমথমে করছে সমগ্র আকাশ। হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। বিরাগ অভিমান নিয়ে মেঘের আড়ালে মুখ লুকিয়েছে সূর্যরাজ। এমন এক মেঘলা দুপুরে হঠাৎ ভার্সিটির গেটে দেখা মিলল অপ্রত্যাশিত এক মানবের। হুট করেই বিশ্বাস হচ্ছিল না, তাই দ্বিতীয়বার চোখ কচলে আবারও ভালোভাবে খেয়াল করলো নিঝুম। সফেদ শার্ট আর কালো প্যান্টের ফর্মাল বেশভূষা নিয়ে গাড়িতে ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে সে। কখনো গেটের দিকে তাকাচ্ছে, কখনো বা কবজি তুলে ঘড়ি দেখছে আনমনে। লম্বা চিপচিপে গড়নের দুর্যোগে সাদা শার্টে অদ্ভুত সুন্দর লাগছে। চেহারায় কোথায় কোনো ছেলে মানুষের ছোঁয়া নেই, বরং তীক্ষ্ণ জোয়াল আর অভিব্যক্তির গম্ভীরতায় তাকে ব্যক্তিত্ববান যুবকের মতোই আকর্ষণীয় দেখাচ্ছে। কিছুক্ষণের বিস্ময় কাটিয়ে তুর্যর দিকে এগিয়ে গেল নিঝুম। মুখোমুখি দাঁড়িয়ে অতি সাবলীল কণ্ঠে বলল, কাউকে খুঁজছেন তুর্য ভাই? তোকে। আমাকে কেন? আমি তো হলে বসে পরীক্ষা দিচ্ছিলাম। কাঁধ ছেড়ে শটান হয়ে দাঁড়ালো তুর্য। প্যান্টের পকেটে 2 হাত গুজে জবাব দিল, চারিদিকে একটা আষ্টে গন্ধ টের পাচ্ছি, কেমন যেন ইঁদুর ইঁদুর। বলেই নাক কুচকালো তুর্য। তার সস্তা তিরস্কার বুঝতে পেরে চোখ রাঙালো নিঝুম। শক্ত গলায় বলল, হুম, মোটেই না। তোকে গাড়িতে তুলে পরিবেশ দূষণ রোধ করতে এসেছি। তুর্যের দায়সারা প্রত্যুত্তর। নিঝুম কটমটিয়ে বলল, আপনি আগে গাড়িতে উঠুন, চারিদিকে মানুষ দেখছেন, কেমন অদ্ভুতভাবে তাকাচ্ছে। নির্ঘাত আমার পাশে আপনাকে দেখে ভয় পাচ্ছে, ভাবছে এই হুতুম প্যাঁচাটা আবার দিনে দুপুরে কোত্থেকে উদয় হলো। নিঝুমের কথায় তুর্য অপ্রস্তুত হয়ে এদিক ওদিক চাইল। কই না তো। কথা বলতে বলতেই তাড়াতাড়ি গাড়িতে উঠে বসলো নিঝুম। ভার্সিটির চত্বর পার হতে না হতে ঘটল আর এক বিপত্তি। সামনের সড়কে বিশাল জ্যাম। কয়েকবার অযথা হর্ন বাজিয়ে বিরক্তিতে মুখ কুচকালো তুর্য। অতঃপর গাড়ি থেকে নেমে নিঝুমকে বলল, তুই বস, আমি দেখছি কি হয়েছে। অগত্যা নির্লিপ্ত মুখ গাড়িতেই বসে রইল নিঝুম। একটু বাদে জ্যাম ছেড়ে দিল। তুর্য ফিরে এসে ড্রাইভিং সিটে বসলো। নিঝুম একটু কৌতূহল নিয়ে শুধালো, কি হয়েছিল ওখানে বলুন তো? তুর্য কাঁধ ঝাঁকালো। স্টিয়ারিংয়ে হাত চালিয়ে ঠোঁট উল্টে দায়সারা গলায় বলল, আরে ভার্সিটি ছেলেপেলেদের চাইল্ডিশ কাণ্ড। এরা প্রেম প্রীতি ছাড়া কিছুই বোঝে না। রাস্তার মাঝে দাঁড়িয়ে কোন মেয়েকে যেন প্রপোজ করেছে একটা ছেলে, বন্ধুরা আবার তাতে উৎফুল্ল হয়ে হইরই করে হাত তুলে দিচ্ছে। যত সব হিরোগিরি। কেউ কাউকে ভালোবাসার প্রস্তাব দিতেই পারে, এটা এত বিরক্তি নিয়ে বলার কি আছে? নিঝুমের মেজাজ খিঁচে গেল। অসন্তোষ গলায় বলল, আপনার মধ্যে একটা ভিলেন ভিলেন ভাব আছে। এফবিসিতে গিয়ে অডিশন দিলে নিশ্চিত বাংলা সিনেমায় চান্স পেতেন। আমি তো ভিলেন নই। সড়কে ইউটার্ন নিয়ে অতি সাবলীল কণ্ঠে প্রত্যুত্তর করল তুর্য। অথচ এই ছোট্ট কথাটিতে নিঝুমের ভাঙা হৃদয় কি ভীষণ ঝড় বয়ে গেল। হুট করেই মানুষপটে ভেসে উঠল একটা ছন্ন ছাড়া অনুভূতিহীন গম্ভীর চেহারা, যে সবসময় নিজেকে ভিলেন সম্বোধন করত। নিঝুমের মনে হলো ওর বুকের ওপর গোটা পাহাড় চাপিয়ে দিয়েছে কেউ, যার দরুন আড়ালে দীর্ঘশ্বাস ছেড়ে চাপা অভিমান নিয়ে বিড়বিড়ালো, কখনো প্রেমে পড়লে এই কথাটা বলতেন না। ড্রাইভ করতে করতে ঘাড় ঘোরালো তুর্য। নিঝুমকে উপহাস করে বলল, এমন ভাব দেখাচ্ছিস যেন তুই প্রেম বিষয়ক পিএইচডি করে বসে আছিস। নিঝুম একটু আনমনা হয়ে পড়েছিল, তাই বেখেয়ালি বলে উঠল, প্রেমে তো ঠিকই পড়েছি। কার প্রেমে? ক্রিকেট বলের মতো বাক্যটাকে ঝট করে ক্যাচ করলো তুর্য। ধ্যানভঙ্গ হলো নিঝুমের। বোধশক্তি ফিরে পেতেই কথা এড়িয়ে জবাব দিল, কারণ না। না, বলতেই হবে। বলছি তো কারণ না, এমনি মুখ ফসকে বেরিয়ে গেছে। কথার মাথায় হুট করে গাড়ির স্পিড 100 কাটায় উঠিয়ে দিল তুর্য। গতি জড়তায় ধরফড়িয়ে উঠল নিঝুম। কোনো মতে সিট বেল্ট আঁকড়ে নিজেকে সামলে চেঁচিয়ে বলল, কি শুরু করলেন তুর্য ভাই? এভাবে পাগলের মতো গাড়ি চালাচ্ছেন কেন? অ্যাক্সিডেন্ট হয়ে যাবে তো। তুর্য গায়ে মাখল না সে কথা। উল্টো সড়ক থেকে চোখ ফিরিয়ে নিঝুমের দিকে ঝুঁকে পড়ল। সে বলল, মুখ ফসকে কার কথা বেরিয়েছে সেটা আগে বল।
কার প্রেমে পড়েছিলি তুই? পরপরই উঠে এলো রাস্তায়। সেবেলা তুর্য কোনো মতে স্টিয়ারিং সামলাতে পারলেও নিঝুম যখন বলে উঠল, একপাক্ষিক প্রেম কোনো প্রেম নয়, ওটা শুধুই যন্ত্রণা। ব্যাস তারপর আর নিয়ন্ত্রণ ধরে রাখতে পারল না তুর্য। ব্যস্ত সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে গড়াতে গড়াতে সোজা গিয়ে রাস্তার খাদে উল্টে পড়ল গাড়িটা। জ্ঞান হারানোর আগ মুহূর্তে রক্তাক্ত তুর্য নিঝুমকে বুকে আগলে ধরেছিল। তারপর থেমে থেমে ধ্বনিত হচ্ছিল তার অস্ফুট কণ্ঠস্বর। এবার প্লিজ বলিস না জান যে তোর এই একপাক্ষিক ভালোবাসা আমি নই, অন্য কেউ। সেই দিনের কথা ভাবতে গিয়ে আবারও শিউরে উঠল নিঝুম। চারিদিকে ঠান্ডা হাওয়া দিচ্ছে, বাইরে বোধহয় মেঘ করেছে, বৃষ্টি আসন্ন। নিঝুম উঁকি ঝুঁকি দিতেই খাবারের প্লেট হাতে নিয়ে ঘরে এলো তুর্য। গলদা চিংড়ি ভুনা আর ধোঁয়া ওঠা সাদা গরম ভাত, এক একটাই প্লেট। সেটা নিঝুমের দিকে বাড়িয়ে দিয়ে অন্য হাতে শরীর চুলকাচ্ছে তুর্য। একপল ভাতের প্লেটে নজর বুলিয়ে প্রশ্নবিদ্ধ নয়নে তুর্যের দিকে তাকালো নিঝুম। তুর্য তারা দেখিয়ে বলল, তাড়াতাড়ি ধর, চিংড়ি কেটেছি, ভীষণ হাত চুলকাচ্ছে। এক্ষুনি মেডিসিন না নিলে আমি শেষ। আপনি কেন? বুয়া কোথায়? তুই তো পুয়ার রান্না খেতে পারিস না। তুর্যের কথা শুনে নিঝুমের মাথায় হাত কিছুটা অধৈর্য গলায় বলল, তাই বলে আপনি মাছ কাটবেন? আশ্চর্য, তুই বললি বলেই তো কাটলাম। তুর্যের কপালে চিন্তার বলিরেখা। নিঝুম তাতে ভ্রুক্ষেপ করল না। তাড়াহুড়ো ওর হাতটা টেনে নিয়ে দেখতে দেখতে বিরক্তির স্বরে বলল, আমি বলেছি বলি কাটতে হবে। কে আমি? আমার বউ। নিঝুম দীর্ঘশ্বাস ছাড়ল। এই লোকের সঙ্গে পারা যাচ্ছে না, তাই রাগ দেখিয়ে বলল, খাবো না আমি। আমি এত কষ্ট করে অ্যালার্জি নিয়ে চিংড়ি রেখেছি, তুই খাবি না মানে? তোর বাপ খাবে। বলেই জোর করে এক লোকমা ভাত তুলে দিল নিঝুমের গালে। নিঝুম ভাত চেপোতে চেপোতে রাগে লাল হয়ে বলল, আমার বাপ তুলে কথা বলবেন না একদম। সরি আমার শ্বশুর আব্বা, এবার ঠিক আছে। বাইরে অবিরাম বর্ষণ, জানালার গড়াতে বৃষ্টির ছাট। ভাত খেতে খেতে বেশ রাত করে ফেলেছে নিঝুম। খাওয়া দাওয়া শেষ হলে ওকে ওষুধ খাইয়ে তুর্য বলল, এবার শুয়ে পড়ো, আমি লাইট অফ করে দিচ্ছি। সহসা মাথা নাড়ল নিঝুম। উল্টো প্রশ্ন করল, আপনি কি করবেন? তুর্য জানালো সে আপাতত গানের প্র্যাকটিস করবে। খুব শীঘ্রই অ্যালবামের কাজ শুরু হবে তার। তাই কথা শোনা মাত্র সদ্য কিশোরীর মতো বায়না ধরল নিঝুম। আমাকে একটা গান শোনাবেন? আসলে ঘুম আসছে না। এ যেন মেঘ না চাইতে বৃষ্টি। এমন সুযোগ লুফে নিতে মোটেই দেরি করলো না তুর্য। চটজলদি বলল, শোনাবো এক শর্তে। কি শর্ত? তোকে শাড়ি পরতে হবে। নিঝুমের চোখ কপালে, ব্যান্ডেজে মোড়ানো পাইপ দিকে ইশারা করে বলল, এই অবস্থায়? আমি আসি কি করতে, তুই শুধু বল পড়বি কি না। নিঝুম একটু আড়ষ্ট হলো। যদিও পা ভাঙার পর থেকে তাকে জামা কাপড় পরতে যথেষ্ট সাহায্য করে তুর্য, তার কাছে লজ্জা পাওয়ার আর কিছুই অবশিষ্ট নেই। তবু শাড়ি পরানোর ব্যাপারটা একটু আলাদা। শাড়ি সচরাচর মানুষ ভালোবেসে পরিয়ে দেয়, সেখানে পা ভাঙা অবস্থায় তুর্য কী করে শাড়ি পরাবে? নিঝুমকে ভাবতে দেখে তুর্য হুট করে কোলে তুলে নিল ওকে। কাবাডির দিকে যেতে যেতে বলল, চল শাড়ি চুজ করবি। পাইথন প্যারাডাইস রাশিয়া। গভীর রাত, অবিশ্রাম বছর ধারা তখনও ঝরছে। তুষার লাউঞ্জে বসে কোলের ওপর ম্যাকবুক চাপিয়ে এক মনে কিছু একটা করছে। পাশে ঘুমন্ত ইয়াশকে নিয়ে নীরবে পায়চারি করছে ফ্লোরা। প্রায় আধা ঘন্টা ধরে এইভাবেই তুষারের চোখের সামনে ঘুরঘুর করছে মেয়েটা, অথচ যন্ত্রমানবের মুখ তোলার নামই নেই। উল্টো কানের মধ্যে ইয়ারবাডস গুছে বসে আছে সে। সারা রাত পায়চারি করলেও তুষার ঘুরেও তাকাবে না। ব্যাপারটা আঁচ করতে পেরে ফ্লোরায় নীরবতা ভাঙল প্রথমে। ইয়াশ ঘুম থেকে জেগে আবারও ঘুমিয়ে গেল, অথচ ইস্যু আর এরিস এখনও ফিরল না। তারা রোমান্স করছে আপাতত। দৃষ্টি না তুলে নির্বিকারে জবাব দিল তুষার। ফ্লোরার কপাল বেঁকে গেল। প্রশ্ন ছুড়ল, আপনি কি করে বুঝলেন? তুষার নিজের কবজিতে আবদ্ধ ঘড়িটা তুলে ধরল, আঙুলের ইশারা করে বলল, মাফিয়া বসের হার্টবিট ফাস্ট হয়ে আছে, প্রেশারও হাই। ব্যাপারটা বুঝতে পেরে নীরবে ঠোঁট উল্টে মাথা নাড়ল ফ্লোরা। পরপরই স্বগতোক্তি করে বিড়বিড়ালো, আপনি রোমাঞ্চ বুঝেন? বাহ! কি বললে? এতক্ষণে চোখ তুলল তুষার। ফ্লোরা প্রসঙ্গ এড়িয়ে মিনমিনিয়ে শুধালো,
না মানে আপনি আসলে বিয়ে করবেন? ফের দৃষ্টি নামিয়ে নিল তুষার। ম্যাকবুকে চোখ বুলিয়ে আনমনে বলল। না করার তো কোনো কারণ দেখছি না। ফ্লোরা হতাশ হয়ে আবারও ঠোঁট উল্টালো। মনে মনে ভাবতে লাগলো এই রোবটের মতো লোকটা আদৌ তাকে স্ত্রীর মর্যাদা দিবে কিনা। মনের মাঝে ঘুনো পোকার মতো অসন্তোষ তলা পাকালো। মুখটা মলিন করে দাঁড়িয়ে রইল সে নির্বিকারে। রুশকন্যাকে হঠাৎ জমে যেতে দেখে তুষার চোখ তুলল, অনুভূতিহীন গলায় বলল। কি হয়েছে? ফ্লোরা নাসূচক মাথা নাড়ালো, গলা খাদে নামিয়ে প্রশ্ন করল। আমাকে কেন? বিয়ে করার কথা বলছো? তুষারের পাল্টা প্রশ্ন। ফ্লোরা ধীরে ধীরে মাথা নাড়ালো, সঙ্গে সঙ্গে উত্তর ভেসে এলো উপাস থেকে। কেন আবার? কাপড় চোপড় ধোয়ানোর জন্য? আমার মনে হয় পৃথিবীর শ্রেষ্ঠ ধোপা তুমি। তোমার চেয়ে ভালো কাপড় আর কেউ কাচতে পারে না। ফ্লোরার খারাপ মনটা এবার আধার থমথমে হয়ে উঠল। বিদ্যুৎ স্পৃষ্টের মতোই ভেঙে চূর্ণবিন্ন হয়ে গেল তার স্বপ্নে বোনা মায়া কানন। কাল সারা রাত ঘুম হয়নি একটু। তুষারের ওই একটুখানি আশকারায় কত কী না ভেবে ফেলেছে মেয়েটা। সেসব মনে পড়লে এখন লজ্জা আর গ্লানিতে পর্যুদস্ত হয়ে পড়ে ভেতরটা। কণ্ঠতালু বুঝে আসে অভিমানে। ও ফ্লোরা আর দাঁড়িয়ে থাকলো না, সংক্ষিপ্ত উত্তরে কথা শেষ করে তড়িঘড়ি করে হাঁটা ধরল ঘরের দিকে। তখনই পেছন থেকে আবারও একবার ডেকে উঠল তুষার। আরও একটা কাজের জন্য। অভিমানের পাশাপাশি এবার রাগও হলো ফ্লোরার। লোকটা শুধু কাজই বোঝে। সহসা ঘাড় ফিরিয়ে ঝাঁঝালো কণ্ঠে জিজ্ঞেস করলো। আবার কি কাজ? দাঁতের ডোকায় অধর কামড়ালো তুষার। ভাবুক ভঙ্গিতে কিছুক্ষণ নীরব থেকে হিমশীতল কণ্ঠে প্রত্যুত্তর করল। এখন নয়, বিয়ের পর বলবো। বাংলাদেশ। বৃষ্টিস্নাত ঠান্ডা রাতে শক্ত পাথরের মতো জমে আছে নিঝুম। মোম নরম কমনীয় শরীরের খাঁজে পুরুষালী হাতের খড়খড়ের স্পর্শ অনুভূত হতেই বিদ্যুৎ স্পৃষ্টের ন্যায় কেঁপে উঠছে জড় শীর্ণ দেহ। রমণীর মুঠোবন্ধী হাত তার জমে থাকা শরীরের দিকে এক নজর দৃষ্টি বুলিয়ে হঠাৎ করেই মাঝপথে শাড়ি পরানো থামিয়ে দিল তুর্য। চকিতে প্রশ্ন ছুড়ল নিঝুম। কি হলো, পারছেন না? তুর্য কিছু বলতে যাবে, তার মধ্যে বিদ্যুৎ চলে গেল। ফলস্বরূপ তড়িৎ পায়ে এগিয়ে এসে তুর্যের বাহু আঁকড়ে ধরল নিঝুম। শুষ্ক একটা ঢোক গিলে কুণ্ঠিত স্বরে বলে উঠল। বিদ্যুৎ চলে যাওয়ার আর সময় পেল না, এমনিতেই বাইরে ঝড় উঠেছে। আমার ভেতরে আরো বড় বড় ঝড় উঠেছে নিঝুম, সব তছনছ হয়ে যাচ্ছে। অদ্ভুত ঠান্ডা গলায় কথাটা বলল তুর্য। নিঝুম একটু অবাক হলো। বিজলির ক্ষীণ আলোয় তামাটে বর্ণের শ্যাম সুন্দর মুখটিকে পরখ করে বলে উঠল। কি হয়েছে আপনার? তুর্য সময় নষ্ট করল না, তৎক্ষণাৎ জবাব দিল। শাড়ি পরতে হবে না তোর। ওমা কেন? তুর্য আর উত্তর দিল না সে কথার। শাড়ির বাকি অংশটুকু নিঝুমের শরীরের এলোমেলোভাবে পেঁচিয়ে কোলে তুলে বিছানায় নিয়ে শুইয়ে দিল। পরপরই ওর ওপর আধা শোয়া হয়ে মোহপৃষ্ঠ গলায় আওড়ালো। তুই সবসময় আমার অসহায়তার ফায়দা নিস। আজ যদি আমি তোর অসুস্থতার ফায়দা নেই তাহলে কি খুব বেশি রাগ করবি? নিঝুম অবুঝ নয়, যা দরুন তুর্যের আকার ইঙ্গিতে বলা কথাখানায় পিলে চমকে গেল রমণীর। তুর্যের বাহুতলে মেয়ে গিয়ে আড়ষ্ট গলায় বলল। আমি সময় চেয়েছিলাম তুর্য ভাই। তুর্য আর একটু ঝুঁকলো। রমণীর পেলব ত্বকে তপ্তশ্বাস ফেলে বলল। আর কত দিনের পর দিন তোকে এইভাবে দেখছি, এত কিছুর পরেও নিজেকে সংযত রাখা, তাই প্লিজ বোঝার চেষ্টা কর, আমি তো মানুষ। মস্তিষ্ক বলছে সে আমার স্বামী, এদিকে মন বলছে ভালো কী করে বাসবো। সহসা মন মস্তিষ্কের বিরোধে কয়েক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে তুর্যের বাহু মাঝে পড়ে রইল নিঝুম। অতঃপর ক্ষণকালের নৈশব্দ। বাইরে বৃষ্টির রেশ তখন সীমানা ছাড়িয়ে অবিরাম। একটু বাদে বাদেই বাজ পড়ছে সশব্দে। ঘরের ভেতর পিনপতন নীরবতা। একটু থেমেই তুর্য প্রথম ভাঙল সেই মৌনতা। রমণীর কর্ণকুহরের সংস্পর্শে গিয়ে বলল। তুই কি জানিস তোকে কেন আমি বাড়িতে যেতে দিই না? নিঝুম প্রশ্ন করল না, একটু থেমে নিজ থেকে উত্তর দিল তুর্য। কারণ এই সময়টা আমি তোর কাছাকাছি থাকতে পারি। এমনিতে তো আমার ধরের কাছেও ঘেসিস না, তাই সুযোগটা হাতছাড়া করতে চাইনি। তুর্যের শেষ কথাতে ক্রমশ দ্রবীভূত হতে থাকলো নিঝুমের জমে থাকা অন্তঃকরণ। আড়ষ্ট ভাবটা কমে গিয়ে
ধীরে ধীরে মাথাচাড়া দিয়ে উঠল আশ্চর্য এক রমণীয় চাহিদা। শরীরের ওপর ঝুঁকে থাকা পুরুষটির প্রতি আকর্ষণ বাড়ল। এতদিন বুকের ভেতর যে অদৃশ্য দাবানল টের পেয়েছিল, আজ স্বামী নামক পুরুষটির সংস্পর্শে তা যেন অগ্নিস্ফুলিঙ্গের মতো ঠেকল। অবশেষে দূরত্বের শক্ত প্রাচীরে প্রথম আঘাতটা তুর্যই হানল। কোনো কিছু না বলে অতর্কিত এক চুমু আঁকলো রমণীর কোমল ওষ্ঠে। নিঝুম হকচকালো দিশেহারা তুর্য লজ্জাটুকু পাওয়ার ফুরসত দিল না ওকে। পরপর আরও কয়েকটা গতিহীন চুম্বনের প্রগাঢ়তায় ভিজিয়ে দিল ঠোঁট। অতঃপর জলোচ্ছ্বাসের ন্যায় বাঁধ ভাঙা হলো অনুভূতি। নিকোষ নিবিড় নিশীথে বৃষ্টির তালে তালে গভীর থেকে গভীরতর হলো অদমনীয় স্পর্শ। শুরু হলো নতুন এক অধ্যায়, নাম তার প্রণয়। সে রাতে দুর্য তার কথা রেখেছিল। শেষ রাতে নিজের পরিণীতাকে পাশে রেখেই সুর তুলেছিল গিটারে। চোখের তারায় অজস্র তৃপ্তি নিয়ে চমৎকার গলায় গেয়েছিল। হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।